হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব ভারতের ইতিহাসের 14 নম্বর ক্লাস নিয়ে। ঠিক আছে, অলরেডি আমরা 13টা ক্লাস কিন্তু আলোচনা করে নিয়েছি ডিটেলসে। তোমরা যদি না দেখে থাকো তাহলে ভারতের ইতিহাসে যে প্লে লিস্ট হচ্ছে সেখান থেকে তোমরা ক্লাসগুলি করে নিতে পারো। ঠিক আছে, আমরা আগের ক্লাসে বৈদিক সভ্যতা এবং তার আগের ক্লাসে ঋগ বৈদিক সভ্যতা এবং আর্যদের আগমন নিয়ে পড়েছি। আজকে আমরা বৈদিক সাহিত্য নিয়ে আমরা আলোচনা করবো ডিটেলসে। ঠিক আছে, তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো, কেউ ফাঁকি দিও না। ছোট ছোট করে ক্লাস করাচ্ছি আমি, যাতে বেশি সময় না লাগে, অল্প সময়ে তোমরা বেশি জিনিস যাতে জানতে পারো। ঠিক আছে, চলো। বৈদিক সাহিত্য অর্থাৎ বৈদিক যুগে যেসব সাহিত্যগুলো রচনা হয়েছিল সেগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। বৈদিক সাহিত্যকে সাধারণত আদি বৈদিক এবং পরবর্তী বৈদিক গ্রন্থে কিন্তু বিভক্ত করা হয়। আদি বৈদিক সাহিত্য আনুমানিক কি খ্রিস্টপূর্ব ১,৫০০ থেকে ১,০০০ অব্দ পর্যন্ত, মানে ১,০০০ অব্দ এর মধ্যবর্তী সময়ে কিন্তু রচিত হয়েছিল। এর মধ্যে ঋগ্বেদ সংহিতা এবং পরিবারের অন্যান্য পাঠ্য কিন্তু অন্তর্ভুক্ত। পরবর্তী বৈদিক সাহিত্য আনুমানিক খ্রিস্টপূর্ব ১,০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৫,০০০ অব্দের মধ্যে কিন্তু রচিত হয়েছিল। এর মধ্যে ঋগ্বেদ সংহিতার ১, ৮, ৯ এবং ১০ নম্বর মণ্ডল, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ সংহিতা এবং ৪ বেদের সাথে যুক্ত ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ এগুলো কিন্তু এদের অন্তর্ভুক্ত, মানে পরবর্তী বৈদিক সাহিত্যে। ঠিক আছে, বৈদিক সাহিত্যকে আরো কিন্তু দুই ভাগে ভাগ করা যায়। কিভাবে? একটা হচ্ছে শ্রুতি সাহিত্য আর একটা স্মৃতি সাহিত্য। আগে জানবো কি শ্রুতি সাহিত্য কি। শ্রুতি শব্দের অর্থ যা শুনে মনে রাখা হয়েছে। এগুলো এমন কিছু প্রকাশ বা বাণী যা ঋষিদের দ্বারা ঐশ্বরীয় মাধ্যমে প্রাপ্ত বলে মনে করা হয় এবং মানুষের মুখে মুখে তা স্থানান্তরিত হয়েছে। যেমন কি ৪ বেদ এবং তাদের ব্রাহ্মণগুলো শ্রুতি সাহিত্যের কিন্তু উদাহরণ। কারণ বেদ কি, বেদের অপর নাম কি শ্রুতি, কারণ বেদকে হচ্ছে শুনে শুনে মানুষ মনে রাখতো। ওকে, আর স্মৃতি সাহিত্য কি? স্মৃতি শব্দের আক্ষরিক অর্থ হলো কি স্মরণ রাখা বা স্মৃতিচারণ। এটি এমন এক শ্রেণীর গ্রন্থ বা যা স্মৃতির উপর ভিত্তি করে কিন্তু রচিত, অর্থাৎ ঐতিহ্য বা প্রথাগত। এগুলো সাধারণ মানুষের দ্বারা স্মরণ রাখা ও চর্চিত গ্রন্থ, যেমন মহাকাব্য, পুরাণ, মনুস্মৃতি, তান্ত্রিক গ্রন্থ এবং কৌটিল্য অর্থশাস্ত্র হলো হচ্ছে কি স্মৃতি সাহিত্যের হচ্ছে উদাহরণ। ওকে, যদিও পরবর্তীকালে সেগুলোকে শুনে শুনে মানুষের কাছ থেকে জেনে সেগুলো পরবর্তীকালে লেখা হয়েছে বই আকারে, কিন্তু আগে মানুষ কিন্তু এইভাবে স্মৃতিচারণা করতো। দেখো, এবারে আমরা আলোচনা করবো কিনা বেদ নিয়ে, ৪ প্রকার যে বেদ সেগুলো নিয়ে। বেদ শব্দটি এসেছে কি বিদ থেকে, বিদ ধাতু থেকে, যার অর্থ হলো কি জ্ঞান। বেদকে কি বলি আমরা? শ্রুতি বলি। কারণ কি শোনার মাধ্যমে কিন্তু প্রাপ্ত বলে। ঠিক আছে, তাই জন্য বলা হয়। কারণ এগুলো প্রজন্ম থেকে, মানে এক প্রজন্ম থেকে অপর প্রজন্মে, ওকে, মৌখিক স্থানান্তরের মাধ্যমে কিন্তু প্রবাহিত হয়ে এসেছে। বেদ কয় প্রকার? ৪ প্রকার, পরীক্ষা আসে, খুব গুরুত্বপূর্ণ। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। প্রথম ৩টি বেদকে একত্রে ত্রয়ী বা ত্রয়ী বিদ্যা কিন্তু বলা হয়। প্রতিটি বেদ আবার সংহিতায় কিন্তু বিভক্ত। ঠিক আছে, এগুলো মনে রাখবে। এবার আমরা প্রথমে আলোচনা করি ঋগ্বেদ নিয়ে। ওকে, ঋগ্বেদা এটি বিশ্বের সবচেয়ে প্রাচীনতম ধর্মীয় গ্রন্থ। তাহলে বিশ্বের সবচেয়ে প্রাচীনতম বেদ কোনটি? ঋগ্বেদ। এটি আনুমানিক খ্রিস্টপূর্ব ১৭০০ অব্দে কিন্তু রচিত হয়েছিল। এটি স্তোত্রের একটি সংকলন। অত্যন্ত ভক্তির সাথে বলিদানের আচার এবং অন্যান্য আচারের সময় কিন্তু এগুলো পাঠ করা হতো। এতে ১০২৮টি, এটা পরীক্ষায় বারবার আসে, স্তোত্র কিন্তু রয়েছে। বুঝতে পেরেছো? এবং এখানে কি ১০টি কিন্তু মণ্ডল রয়েছে। ওকে, এগুলো কিন্তু মনে রাখবে, এগুলো পরীক্ষা বারবার আসে। দ্বিতীয় থেকে সপ্তম মণ্ডল হলো সবচেয়ে প্রাচীন মণ্ডল, যার প্রতিটি এক একটি নির্দিষ্ট ঋষি পরিবারের সাথে কিন্তু যুক্ত। যেমন কি ঘৃতসমত, বিশ্বামিত্র, বামদেব, অত্রি, ভারদ্বাজ এবং বশিষ্ঠ। অষ্টম মণ্ডলটি কনু এবং অঙ্গিরস বংশের সাথে কিন্তু যুক্ত। প্রথম থেকে দশম মণ্ডলকে পরবর্তী সংযোজন বলে কিন্তু মনে করা হয়। দশম মণ্ডলে বিখ্যাত পুরুষ সূক্ত কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে,
যা ব্যাখ্যা করে যে কি 4 বর্ণ, যেমন কি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আমরা কিন্তু আগের ক্লাসে অর্থাৎ 12 নম্বর ক্লাসে কিন্তু বলেছিলাম যে ঋগ্বেদ থেকে কিন্তু আমরা হচ্ছে কি এই 4 বর্ণ অর্থাৎ বর্ণ যে প্রথা তার কথা কিন্তু আমরা জানতে পারি। ঠিক আছে? ঋগ্বেদের ১০ম মণ্ডলে বিখ্যাত পুরুষ সূক্তে কিন্তু এখানে রয়েছে যে 4 টি বর্ণের কথা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। সৃষ্টিকর্তা ব্রহ্মার যথাক্রমে মুখ, বাহু, উরু এবং পা থেকে কিন্তু এই 4 টি বর্ণের কিন্তু জন্ম হয়েছে। মুখ থেকে হয়েছে কি ব্রাহ্মণ, বাহু থেকে হয়েছে ক্ষত্রিয়, উরু থেকে হয়েছে কি বৈশ্য এবং পা থেকে হয়েছে কি শূদ্র। এটা বলা রয়েছে। ঋগ্বেদের মূল শব্দসমূহ ওং এই শব্দটা কিন্তু 1028 বার কিন্তু রয়েছে। জন এইটা কিন্তু 275 বার রয়েছে ইত্যাদি। 250 টি স্তোত্র ইন্দ্রের উদ্দেশ্যে এবং 200 টি স্তোত্র অগ্নির উদ্দেশ্যে কিন্তু উৎসর্গকৃত। তৃতীয় মণ্ডলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বারবার আসে এটা। তৃতীয় মণ্ডলে কি রয়েছে? বিখ্যাত গায়ত্রী মন্ত্র বিশ্বামিত্রের দ্বারা কিন্তু রচিত, যা সূর্য দেবতা সাবিত্রীর উদ্দেশ্যে কিন্তু উৎসর্গকৃত, যিনি নারী বৈদিক দেবী অদিতির হচ্ছে সন্তান। এখানে দশরাজার যুদ্ধের, এটা আগের দিন আমরা পড়েছি 12 নম্বর ক্লাসে, যে দশরাজার যুদ্ধ কোথায় বলা রয়েছে? ঋগ্বেদে বলা রয়েছে, উল্লেখ রয়েছে, যা ঋগ্বেদের হচ্ছে কি 7ম মণ্ডলে কিন্তু বর্ণিত। ঠিক আছে, মণ্ডলগুলো কিন্তু মনে রাখবে। রাভি নদী তীরে কিন্তু এই লড়াকু এই যুদ্ধ হচ্ছে তৎসু এবং ভরত রাজা সুদাসের মধ্যে হয়েছিল, যদিও সুদাস কি হয়েছিল? জয়ী হয়েছিল। সরস্বতী হলো কি ঋগ্বেদের সবচেয়ে পবিত্র নদী। ঠিক আছে, এবারে আমরা আলোচনা করবো সামবেদ নিয়ে। সামবেদা এটি এসেছে হচ্ছে কি সামন শব্দ থেকে, যার অর্থ হলো কি সুর বা গান। এটি সুর ও সঙ্গীতের একটি সংকলন। এতে 1603টি শ্লোক কিন্তু রয়েছে, তবে 99টি ছাড়া বাকি সবগুলো কিন্তু ঋগ্বেদ থেকে কিন্তু নেওয়া হয়েছে। এতে হচ্ছে কি ধ্রুপদ রাগ, এটা পরীক্ষা আসে যে ধ্রুপদ রাগ কোন বেদে রয়েছে। মানে এতে ধ্রুপদ রাগ রয়েছে, যা পরবর্তীতে কিন্তু তানসেন গেয়েছিলেন। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। এই বেদের স্তোত্র পাঠকারীদের কি বলা হতো? উদ্গাত্রী বলা হতো। এরপরে আলোচনা করবো কি নিয়ে? যজুর্বেদ নিয়ে। এটি হচ্ছে কি যজ্ঞ বা বলিদানের আচার ও নিয়মাবলী নিয়ে কিন্তু আলোচনা করে। যজুর্বেদের দুটি মূল পাঠ বা রূপ রয়েছে, একটা হচ্ছে কি শুল্ক যজুর্বেদ, ওকে, বা বাৎসয়ানী সংহিতা এবং কৃষ্ণ যজুর্বেদ। প্রথমটিতে কেবল হচ্ছে কি মন্ত্র রয়েছে এবং পরেরটিতে হচ্ছে গদ্য, মানে গদ্যে ব্যাখ্যা বা ভাষ্য রয়েছে। এতে লোহার প্রাচীনতম কিন্তু উল্লেখ পাওয়া যায় এই যজুর্বেদে। এবারে আলোচনা করব কি নিয়ে? আমরা জানবো অথর্ববেদ নিয়ে। এটি অন্য 3 বেদ থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। এতে প্রথম আয়ুর্বেদ বা চিকিৎসা শাস্ত্র এর কিন্তু উল্লেখ পাওয়া যায়। তাহলে অথর্ববেদে কি রয়েছে? আয়ুর্বেদ বা চিকিৎসা শাস্ত্র। এটি 20টি কাণ্ড বা অধ্যায়ে কিন্তু বিভক্ত এবং এতে 711টি স্তোত্র কিন্তু রয়েছে এবং যার বেশিরভাগই কিন্তু জাদুবিদ্যা, বশীকরণ এবং মানুষের ব্যক্তিগত সমস্যা দূর করার কিন্তু উপায় এই সংক্রান্ত কিন্তু এখানে বিভিন্ন স্তোত্র বা মন্ত্র কিন্তু রয়েছে। এবারে আমরা পড়ব কি নিয়ে? ব্রাহ্মণ গ্রন্থ বিভিন্ন। এগুলো অর্থোডক্স বা রক্ষণশীল উপায়ে বেদের হচ্ছে স্তোত্রগুলো হচ্ছে ব্যাখ্যা দেয়। এগুলো যজ্ঞের অনুষ্ঠান ও আচার পরিচালনা হচ্ছে নিয়মাবলী বর্ণনা করে। এর মধ্যে বৈদিক স্তোত্রের অর্থ এবং তাদের প্রয়োগ এবং উৎপত্তির গল্প এবং ইতিহাস কিন্তু বিস্তারিতভাবে থাকে ব্রাহ্মণ গ্রন্থগুলিতে। প্রতিটি বেদের নিজস্ব কিছু ব্রাহ্মণ কিন্তু যুক্ত রয়েছে। যেমন ঋগ্বেদে কি রয়েছে? কৌশিতকী এবং ঐত্তরেয়। যজুর্বেদে কি রয়েছে? তৈত্তিরীয় ও শতপথ। সামবেদে রয়েছে কি পঞ্চবিংশ এবং জেমিনীয়। অথর্ববেদে রয়েছে হচ্ছে গোপথ। এইসব কিন্তু ব্রাহ্মণগুলো যুক্ত রয়েছে বিভিন্ন বেদের সঙ্গে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রাহ্মণ হচ্ছে কি যাগবল্ল রচিত শতপথ ব্রাহ্মণ, এটা পরীক্ষা আসে এবং যা যজুর্বেদের সাথে কিন্তু যুক্ত। এটি অত্যন্ত বিস্তারিত এবং গুরুত্বপূর্ণ। এটি শতপথ পবিত্র পথ, এটি শতপথ পবিত্র পথ হচ্ছে নির্দেশ করে। এবারে আমরা জানবো কি আরণ্যক গ্রন্থ। এগুলোকে কি বলা হয়? অরণ্যের বই কিন্তু বলা হয়, যা মূলত বনে বা জঙ্গলে বসবাসকারী সন্ন্যাসী এবং তাদের ছাত্রদের দ্বারা কিন্তু রচিত হয়েছিল। এগুলো হলো ব্রাহ্মণ গ্রন্থের সমাপনী বা শেষ অংশ। তাহলে আরণ্যকটা কি? ব্রাহ্মণ গ্রন্থের হচ্ছে শেষ অংশ। এগুলো রহস্যবাদ এবং দর্শন নিয়ে হচ্ছে আলোচনা করে। এগুলো যজ্ঞ বলিদানের বিরোধী এবং ধ্যানের উপর কিন্তু জোর দেয়।
এবং এগুলো কাজের পথ অর্থাৎ কর্মমার্গ যা ব্রাহ্মণদের মূল বিষয়, এবং জ্ঞানের পথ অর্থাৎ জ্ঞান মার্গ যা হচ্ছে উপনিষদের হচ্ছে মূল বিষয়। এর মধ্যে কিন্তু সেতু বন্ধন তৈরি করে। এবারে আমরা জানবো কি নিয়ে? উপনিষদ নিয়ে। উপনিষদ কি? উপনিষদ শব্দের অর্থ হচ্ছে কি কারোর কাছাকাছি বসা, যা গুরুর কাছে বসে শিষ্যদের জ্ঞান অর্জনকে কিন্তু নির্দেশ করে। এগুলোকে ভারতীয় দর্শনের প্রধান উৎস বলে কিন্তু মনে করা হয়। উপনিষদের সংখ্যা কয়টি? ১০৮টি। এগুলো বাহ্যিক আচার অনুষ্ঠান এবং বলিদানের হচ্ছে নিন্দা করে, এবং এগুলো মহাবিশ্বের সৃষ্টিতত্ত্ব এবং কর্মের যে নীতি সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করে কে? উপনিষদ। বিশ্বই ঈশ্বর এবং ঈশ্বর আমার আত্মা। এটা হচ্ছে কি উপনিষদের হচ্ছে মূল দর্শন। ঠিক আছে? প্রাচীন ভারতীয় নারী দার্শনিক যেমন কি গার্গী এবং ঋষি যাজ্ঞবল্ক্যের বিখ্যাত বিতর্ক কি রয়েছে? বৃহদারণ্যক উপনিষদ। সেখানে বর্ণিত আছে। ঠিক আছে? যে প্রাচীন ভারতীয় নারী দার্শনিক হচ্ছে গার্গী এবং ঋষি যাজ্ঞবল্ক্যের যে বিখ্যাত বিতর্কটি সেটা কিন্তু এই বৃহদারণ্যক এই যে উপনিষদ সেখানে কিন্তু বর্ণিত রয়েছে। এই উপনিষদে বিখ্যাত শ্লোক অসতমা সদগয়ম, অসতমা সদ্গময়, এটা কিন্তু রয়েছে। সত্যমেব জয়তে, এটা কিন্তু পরীক্ষা আসে, বারবার আসে এটা। এই বাক্যটি মুন্ডক উপনিষদ। ঠিক আছে? সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। ওকে? সবচেয়ে বড় উপনিষদগুলির মধ্যে কিন্তু একটি হচ্ছে কি এই মুন্ডকা উপনিষদ। ঠিক আছে? ছান্দোগ্য উপনিষদ স্পষ্টভাবে প্রথম ৩টি আশ্রমের উল্লেখ করে এবং অনুলোম এবং প্রতিলোম বিবাহের কিন্তু আলোচনা করে। ঠিক আছে? কোন উপনিষদে? ছান্দোগ্য। এবারে আমরা জানবো কি বেদাঙ্ক নিয়ে। ঠিক আছে? বেদাঙ্ক শব্দের অর্থ হচ্ছে কি বেদের অঙ্গ। এগুলো হলো কি সম্পূরক বা সহায়ক গ্রন্থ যা বেদের সঠিক পাঠ, উচ্চারণ এবং অর্থ বুঝতে সাহায্য করে। বেদাঙ্ক সংখ্যায় হচ্ছে কয়টি? ৬টি। কি, কি? শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ এবং জ্যোতিষ। শিক্ষা এটা হচ্ছে কি উচ্চারণ তত্ত্ব ও ধ্বনি বিজ্ঞান সংক্রান্ত। কল্প কি? ধর্মীয় আচার এবং অনুষ্ঠান সংক্রান্ত। ব্যাকরণ কি? ব্যাকরণ হচ্ছে ব্যাকরণ বা ভাষার নিয়ম যেগুলো সেগুলো নিয়ে আলোচনা করে। নিরুক্ত কি? শব্দার্থ তত্ত্ব এবং শব্দের উৎপত্তি নিয়ে। ছন্দ, পদ্যের ছন্দ বা পরিমাপ নিয়ে। এবং জ্যোতিষ হচ্ছে জ্যোতিষ বিজ্ঞান সংক্রান্ত। ঠিক আছে? এগুলো জেনে রেখো। এবার হচ্ছে পুরাণ। পুরাণ শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে কি প্রাচীন বা পুরানো। এগুলো পরবর্তী সময়ে ধর্মীয় সাম্প্রদায়িক সাহিত্য কিন্তু ছিল। এগুলো ব্রাহ্মণ্য, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন ঘটায় এবং হিন্দু ধর্মীয় আচারের উৎপত্তি ও বিকাশের উপর কিন্তু আলো ফেলে। ঐতিহ্যগতভাবে মনে করা হয় যে পুরাণগুলো ব্যাসদেব দ্বারা কিন্তু সংকলিত। ঠিক আছে? পুরাণগুলো ১৮টি মহাপুরাণে বিভক্ত। তাহলে কটা মহাপুরাণে বিভক্ত? ১৮টি। যার মধ্যে বিখ্যাত হলো কি ব্রহ্ম, বিষ্ণু, নারদ, ভাগবত, পদ্ম, গরুড়, বরাহ, মৎস্য, কূর্ম, লিঙ্গ, শিব, স্কন্দ, অগ্নি, বামন ইত্যাদি, এবং অসংখ্য উপপুরাণ অর্থাৎ মাধ্যমিক পুরাণ কিন্তু রয়েছে। ধর্মশাস্ত্র এগুলো হলো সংস্কৃত ভাষায় রচিত গ্রন্থ যা মূলত ধর্ম অর্থাৎ আচরণবিধি বা কোড অফ কন্ডাক্ট যা মহাজাগতিক বা প্রাকৃতিক নিয়মের সাথে সামঞ্জস্যপূর্ণ এই নিয়ে কিন্তু আলোচনা করে। ধর্মশাস্ত্রগুলো আবার ধর্মসূত্র আনুমানিক খ্রিস্টপূর্ব ৬০০ থেকে ৩০০ অব্দের মধ্যে রচিত, এবং স্মৃতি যেটা আনুমানিক ২০০ মানে খ্রিস্টপূর্ব ২০০ থেকে খ্রিস্টাব্দ ৯০০ এর মধ্যে কিন্তু রচিত। প্রধান স্মৃতিগুলো কি কোনগুলো? একটা হচ্ছে মনুস্মৃতি, নারদ স্মৃতি, যাজ্ঞবল্ক্য স্মৃতি এবং পরাশর স্মৃতি। এগুলো কিন্তু বিভিন্ন ভাগে বিভক্ত স্মৃতিগুলো। ৪ বর্ণের মধ্যে প্রথম ৩ বর্ণ অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই দ্বিজ বলে কিন্তু গণ্য করা হতো। কারণ পবিত্র সুত ধারণ বা উপনয়ন অনুষ্ঠানের মাধ্যমে তাদের দ্বিতীয় জন্ম হতো বলে মনে করা হতো। ঠিক আছে? অন্যদিকে শূদ্রদের উপর অনেক সামাজিক বিধিনিষেধ এবং প্রতিবন্ধকতা কিন্তু চাপিয়ে দেওয়া হয়েছিল। ঠিক আছে? তারা উপনয়ন ধারণ করতে কিন্তু পারত না। আমরা ১২ নম্বর ক্লাসে এগুলো কিন্তু আলোচনা করেছি। ১২-১৩ নম্বর ক্লাসে। মহাকাব্য সেই সময়ে বৈদিক সাহিত্যে। মহাভারত আনুমানিক খ্রিস্টপূর্ব ৯৫০ অব্দে যুদ্ধটি হয়েছিল বলে মনে করা হয়, যে মহাভারতে যে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল। ব্যাসদেবকে
এর রচয়িতা বলে মনে করা হয় এবং যা খ্রিস্টপূর্ব দশম শতাব্দী থেকে খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীর সময়কালকে বর্ণনা করে। এটিকে জয় সংহিতা, ঠিক আছে, ভারত এবং শত সাহস্রী সংহিতা বা মহাভারত, ওকে, যেখানে কি প্রায় একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,00,000 হচ্ছে শ্লোক, যা 18টি পর্বে কিন্তু বিভক্ত আছে বলে বলা হয়। রামায়ণ, বাল্মীকি রচিত এই মহাকাব্যে 24,000 হচ্ছে শ্লোক রয়েছে। ওকে, শুরুতে 6,000 শ্লোক ছিল, যা পরে 12,000 শ্লোক কিন্তু যুক্ত করা হয় এবং এটি 7টি খণ্ডে বলছি কাণ্ডে কিন্তু বিভক্ত। এর রচনা শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে এবং এটি 5টি পর্যায়ের মধ্য দিয়ে গিয়ে খ্রিস্টীয় 12 শতাব্দীতে কিন্তু চূড়ান্ত এর রূপ লাভ করে। এক্সট্রা কিছু তথ্য আমরা জানবো। প্রথাগতভাবে মনে করা হয় যে ভারত মহাভারতের ঘটনাটি হচ্ছে দাপ্পর যুগে ঘটেছিল, তবে ঐতিহাসিকেরা মনে করেন যে মহাভারতের ঘটনাটি রামায়ণের ঘটনার চেয়ে কিন্তু পূর্ববর্তী সময়ে, কারণ মহাভারতের যে পটভূমি গড়ে উঠেছিল ইন্দো গাঙ্গেয় দোয়াব এবং উচ্চ গঙ্গা উপত্যকায়, যা রামায়ণের পটভূমির অর্থাৎ যে মধ্য গঙ্গা উপত্যকা চেয়ে কিন্তু প্রাচীন এবং কম উন্নত পর্যায়কে কিন্তু নির্দেশ করে। ঠিক আছে, প্রথানুসারে মনে করা হয় যে রাম ত্রেতা যুগে জন্মগ্রহণ করেছিলেন, যা মহাভারতের আগের যুগ। তবে যেহেতু রামায়ণের ভাষা ও ধারণাগুলো অনেক বেশি মার্জিত, পরবর্তী সমাজ ব্যবস্থার সাথে সম্পর্কিত, ঐতিহাসিকরা এটিকে মহাভারতের পরবর্তী সময়ের রচনা বলে কিন্তু মনে করেন। বুঝতে পেরেছো? এগুলো জাস্ট জেনে রাখো। এরপরে আমরা কি জানবো? দর্শন বা স্বরদর্শন নিয়ে। প্রাচীন ভারতে 6 জন ঋষি বা দার্শনিক দ্বারা প্রদত্ত ভারতের দর্শনের 6টি ধারা কিন্তু রয়েছে, যা স্বরদর্শন নামে কিন্তু পরিচিত। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। প্রথম কি? প্রথম হচ্ছে কি সাংখ্য দর্শন। এর আক্ষরিক অর্থ হলো কি গণনা। এটিই সবচেয়ে প্রাচীন দর্শন বলে কিন্তু মনে করা হয়। এর প্রতিষ্ঠাতা হলেন কে? ঋষি কপিল। ঠিক আছে, কপিল মুনি। আদি সাংখ্য দর্শন অনুসারে সৃষ্টির জন্য কোনো ঐশ্বরিক শক্তির কিন্তু প্রয়োজন নেই। জগৎ ঈশ্বরের চেয়ে কিন্তু প্রকৃতি বা উপাদানের মাধ্যমে কিন্তু বেশি সৃষ্টি ও বিতর্কিত রয়েছে। এই দর্শন অনুসারে মানুষ প্রকৃত জ্ঞান যে অর্জন এবং জীবনচক্রে তা অংশগ্রহণের মাধ্যমে মোক্ষ বা মুক্তি লাভ করতে কিন্তু পারে। তাই জ্ঞান প্রত্যক্ষ, অনুমান এবং শব্দের মাধ্যমে কিন্তু অর্জন করা যায়। এটা হলো সাংখ্য দর্শন। এবারে আমরা জানবো কি দ্বিতীয় যোগ দর্শন। এই দর্শনের প্রতিষ্ঠাতাকে ঋষি পতঞ্জলি। পরীক্ষা আসে। একজন মানুষ ধ্যান এবং শারীরিক অনুশীলনের মাধ্যমে কিন্তু মুক্তি লাভ করতে পারে, এটা এই দর্শনে বলা রয়েছে। মুক্তি লাভের জন্য বিভিন্ন ভঙ্গিতে শারীরিক ব্যায়াম, যাকে আসন বলা হয়, এবং শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, যাকে কি বলা হয় প্রাণায়াম বলা হয়, তা নির্দিষ্ট করা হয়েছে। মনে করা হয় যে এই পদ্ধতিগুলোর মাধ্যমে মন পার্থিব বিষয় থেকে কিন্তু মুক্ত এবং একাগ্রতা কিন্তু লাভ করে। 3 নম্বর হচ্ছে কি ন্যায় দর্শন। এটি বিশ্লেষণের স্কুল নামে কিন্তু পরিচিত, যা ঋষি গৌতম দ্বারা কিন্তু প্রবর্তিত হয়েছিল। এই নীতিগুলি ন্যায় সূত্র নামে কিন্তু পরিচিত। ন্যায় দর্শন এটি যুক্তির শ্রেষ্ঠত্বে বিশ্বাস করে এবং একটি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে, কারণ এটি মনে করে যে যুক্তি এবং অভিজ্ঞতার সাথে সামঞ্জস্য না থাকলে কোনো কিছু কিন্তু গ্রহণযোগ্য নয়। ওকে, অনেক তথ্য অপ্রাসঙ্গিক মনে হতে পারে, কিন্তু ভালো করে ডিটেলসে পড়াটা খুব জরুরি বর্তমান সময়ে। 4 নম্বর হচ্ছে কি বৈশেষিক দর্শন। ঋষি কণাদ দ্বারা প্রবর্তিত এই দর্শনটি বস্তুগত উপাদান বা দ্রব্য, যেমন মাটি, জল, আগুন, বায়ু এবং আকাশ এর আলোচনার উপর কিন্তু গুরুত্ব দেয়, যা একত্রিত হয়ে নতুন বস্তুর কিন্তু জন্ম দেয়। বৈশেষিক দর্শন প্রথম পরমাণু তত্ত্ব, যা আণবিক তত্ত্বের যে প্রস্তাব করে এবং বিশ্বাস করে যে সমস্ত বস্তুগত উপাদান পরমাণু কণা, অণু, এদের যাদেরকে বলা হয় এই দ্বারা কিন্তু গঠিত। এভাবে ভারতে কিন্তু পদার্থবিজ্ঞানে বা ফিজিক্সের কিন্তু সূচনা হয়েছিল। ঠিক আছে, ঋষি কণাদ দ্বারা। 5 নম্বর হচ্ছে কি মীমাংসা বা পূর্ব মীমাংসা। মীমাংসা শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে কি যুক্তি বা ব্যাখ্যার শিল্প। এই স্কুল অনুসারে বেদ চিরন্তর সত্য ধারণ করে, মুক্তি লাভের জন্য একটি জোরালোভাবে যোগ্য বলিদানের আচার সম্পন্ন করার সুপারিশ করে।
যার জন্য পুরোহিতদের সেবার কিন্তু প্রয়োজন হতো। ঠিক আছে। 6 নম্বর হচ্ছে কি বেদান্ত বা উত্তর মীমাংসা। বেদান্ত শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে কি বেদের শেষ, কারণ এগুলো বেদের চূড়ান্ত লক্ষ্য প্রকাশ করে এবং এগুলো যজ্ঞ ও আচার অনুষ্ঠানের নিন্দা করে এবং বৈদিক যুগের শেষ পর্যায়ে দার্শনিক চিন্তাকে কিন্তু প্রকাশ করে। খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে রচিত বাদরায়ণের ব্রহ্মসূত্রে মূল ভিত্তি হচ্ছে কি গ্রন্থ। পরবর্তীতে এই ব্রহ্মসূত্র কি তার মূল ভিত্তি গ্রন্থ। পরবর্তীতে এর ওপর দুটি বিখ্যাত ভাষ্য বা টিকা কিন্তু রচিত হয়েছিল, একটি নবম শতাব্দীতে শঙ্করাচার্যের দ্বারা এবং অন্যটি 12 শতাব্দীতে অর্থাৎ দ্বাদশ শতাব্দীতে রামানুজের দ্বারা। কর্মবাদ বা কর্মের তত্ত্ব বেদান্ত দর্শনের সাথে কিন্তু যুক্ত করা হয়েছিল। এর অর্থ হলো কি বর্তমান জন্মে একজন মানুষকে তার পূর্ব জন্মে হচ্ছে করা কর্মের ফল বা পরিণতি কিন্তু ভোগ করতে হবে। এটা বেদান্ত দর্শনে কিন্তু বলা রয়েছে। এবারে আমরা জানবো কি চারবাক বা লোকায়ত দর্শন। এটি ভারতীয় দর্শনে হচ্ছে নাস্তিক বা অবৈদিক ধারার হচ্ছে অন্তর্ভুক্ত। এর প্রতিষ্ঠাতা ছিলেন কে ঋষি চারবাক। এটি একটি বস্তুবাদী বা নিরীশ্বরবাদী দর্শন। তারা বেদের কর্তৃত্ব বা ঈশ্বরে কিন্তু বিশ্বাস বা স্বীকার করেন না। লোকায়ত বলতে সাধারণ মানুষের কাছ থেকে উদ্ভূত ধারণাগুলোকে বোঝায় এবং এটি জাগতিক বা ইহলোকের সাথে নিবিড় সম্পর্কের উপর কিন্তু জোর দেয়। অন্যদিকে পরলোকের অস্তিত্বে অবিশ্বাস প্রকাশ করে। এটি কোনো কিছুর সত্যতা প্রমাণের জন্য একমাত্র প্রত্যক্ষ প্রমাণকে কিন্তু সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি হিসেবে কিন্তু গ্রহণ করে। ঠিক আছে। চারবাক দর্শন আনন্দময় জীবনযাপনের উপর কিন্তু জোর দেয় এবং আধ্যাত্মিক মুক্তির অনুসন্ধান বা সাধনার কিন্তু বিরোধিতা করে। তারা কোনো ঐশ্বরিক বা অলৌকিক শক্তির অস্তিত্বকে কিন্তু অস্বীকার করে, কেবল সেই সব জিনিসের বাস্তবতা বা মানে অস্তিত্ব স্বীকার করে যা মানুষের ইন্দ্রিয় এবং অঙ্গ প্রত্যক্ষ দ্বারা কিন্তু অনুভব করা সম্ভব। সেগুলো হচ্ছে কি চারবাক দর্শন হচ্ছে বিশ্বাস করে। ঠিক আছে। এবারে আমরা জানবো কি নিয়ে উপবেদ নিয়ে। উপবেদ সংখ্যায় হচ্ছে 4টি। প্রথম কি ধনুর্বেদ, গান্ধর্ববেদ, শিল্পবেদ এবং আয়ুর্বেদ। ধনুর্বেদ কি যুদ্ধবিদ্যা ধনুর্বিদ্যা সংক্রান্ত। ওকে, এটি যদুর্বেদের হচ্ছে উপবেদ। গান্ধর্ববেদ শিল্প ও সঙ্গীত সংক্রান্ত, এটি সামবেদের উপবেদ। এবং শিল্পবেদ স্থাপত্য এবং শিল্পকলা সংক্রান্ত, এটি অথর্ববেদের উপবেদ। আয়ুর্বেদ এটি চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত, এটি ঋগ্বেদের কিন্তু উপবেদ। এক্সট্রা তথ্য আমরা কিছু জানবো। ভগবদ গীতা, ওকে, সংস্কৃত ভাষায় রচিত 18টি কিন্তু অধ্যায় রয়েছে, 700টি কিন্তু শ্লোক মানে সংবলিত একটি পবিত্র গ্রন্থ, হলো মহাভারতের একটি অংশ। মহাভারতের ষষ্ঠ বই বা ভীষ্মের পর্ব 23 থেকে 40 নম্বর অধ্যায়। এটি পাণ্ডব রাজপুত্র অর্জুন এবং তার পথপ্রদর্শক ও রথচালক কৃষ্ণের যে মধ্যেকার যে কথোপকথন, সেটা কিন্তু এই শ্রীমদ্ ভাগবত গীতায় কিন্তু রচিত বা বলা রয়েছে শ্লোক আকারে। ঠিক আছে। কার মধ্যে? যে পাণ্ডব রাজপুত্র অর্জুন এবং তার পথপ্রদর্শক ও রথচালক যে শ্রীকৃষ্ণের মধ্যেকার যে কথোপকথন, ঠিক আছে, সেই কথোপকথনের আখ্যানে কিন্তু রচিত। পাণিনি একজন প্রাচীন সংস্কৃত ভাষাবিদ, ব্যাকরণবিদ এবং হিন্দু ধর্মের একজন সম্মানিত পণ্ডিত, যাকে ভারতীয় ভাষা বিজ্ঞানে কি বলা হয়? জনক বলা হয়। ফাদার অফ ইন্ডিয়ান লিঙ্গুইস্টিক্স কিন্তু বলা হয় তাকে। খ্রিস্টপূর্ব 450 অব্দে অষ্টাধ্যায়ী নামক সংস্কৃত ব্যাকরণের একটি সূত্র শৈলীর কিন্তু গ্রন্থ রচনা করেন। ব্যাকরণের নিয়মগুলোর ব্যাখ্যা করার পাশাপাশি পাণিনির এই গ্রন্থটি তার সময়ের সমাজ, অর্থনীতি, সংস্কৃতির উপর কিন্তু গুরুত্বপূর্ণ আলোকপাত করে। খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু, যে পাণিনি। ঠিক আছে। ব্রাহ্মণ্যবাদের উত্থান, মানে বৈদিক যুগের পরেই কিন্তু শেষ মুহূর্তে কিন্তু ব্রাহ্মণ্যবাদের কিন্তু উত্থান ঘটেছিল। ব্রাহ্মণদের গুরুত্ব এবং সামাজিক মূল্য কিন্তু অনেকভাবে অনেক কিন্তু অংশে কিন্তু বৃদ্ধি পায়। কারণ ঋগ বৈদিক যুগে কিন্তু ব্রাহ্মণদের অতটা অস্তিত্ব ছিল না। বর্ণপ্রথাটা আস্তে আস্তে শুরু হয়, কিন্তু অতটা ভাবে কিন্তু জোরালো হয় না। কিন্তু পরবর্তী বৈদিক যুগে কিন্তু ব্রাহ্মণরা তাদের কিন্তু আধিপত্য বিস্তার লাভ শুরু করে এবং পরবর্তী সময়ে বৈদিক সভ্যতার পরবর্তী সময়ে কিন্তু ব্রাহ্মণরা কিন্তু সমাজে মূল কারিগর হয়ে ওঠে। ব্রাহ্মণদের গুরুত্ব এবং সামাজিক মূল্য কিন্তু অনেক বৃদ্ধি পায়, কারণ কেবল তারাই ধর্মীয় অনুষ্ঠান এবং যজ্ঞ কিন্তু সম্পন্ন করতে পারতেন। এর ফলে সমাজে এক ধরনের ধর্মীয় একচেটিয়া একচেটিয়া আধিপত্যের কিন্তু সৃষ্টি হয়। পুরাণ বা প্রাচীন গল্পগুলো যে সময়ে জনপ্রিয় পৌরাণিক কাহিনী
ও মিথ ধারণ করে আছে। ঠিক আছে? যে পুরাণ ও প্রাচীন গল্পগুলো এই সময়ের হচ্ছে জনপ্রিয় পৌরাণিক কাহিনী এবং মিথ ধারণ করে আছে এবং সাধারণ মানুষ পরবর্তীতে এই ব্যবস্থার বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ এবং প্রতিবাদ করতে কিন্তু শুরু করে। ঠিক আছে? এই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে। ওকে? এই ছিল হচ্ছে কি বৈদিক সাহিত্য। তাহলে আমরা ৩ টে ক্লাসের মধ্য দিয়ে আর্যদের আগমন, ঋগ বৈদিক সভ্যতা এবং তারপরে পরবর্তী বৈদিক যুগ এবং বৈদিক যুগের যে সাহিত্যগুলো, ঋগ বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগে সেই সাহিত্যগুলো নিয়ে কিন্তু আমরা ডিটেইলসে সুন্দর করে বিস্তারিত আলোচনা করলাম। তাই তোমরা ক্লাসগুলো মন দিয়ে করো এবং ক্লাসগুলো শেষ হয়ে গেলে তার পিডিএফ আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে সুন্দর করে নোট করে নিতে পারো। দরকার হলে ভালো করে পড়তে পারো। সেটা তোমাদের ব্যাপার। কিন্তু তোমরা মন দিয়ে পড়াশোনা করো। ঠিক আছে? চলো দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।